Subscribe now. Click the bell icon. Do like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শুরু করছি ডার্সি কোটসের লেখা হাউস অফ সিক্রেটস, যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আপনারা যারা আগে ছায়াবাড়ি নভেলটি শুনেছিলেন, সেই নভেলেরই পরবর্তী সিকুয়েল হচ্ছে এই রহস্য কুঠি। এবং আমাদের এরকম যত ধারাবাহিক নভেল আছে, প্রত্যেকটির পর্বের লিঙ্ক আপনারা পাবেন সংশ্লিষ্ট গল্পের ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাই যে কোনো ধারাবাহিক গল্প ফলো করার সময় দয়া করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলি দেখবেন আপনারা। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি, তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি ডার্সি কোটসের লেখা রহস্য কুঠি। আজ শুনবেন আপনারা এই নভেলের 13তম পর্ব। আমরা এর আগে যেখানে শেষ করেছিলাম, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হবে। শোয়ার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়ল জোসেফ। জিজ্ঞেস করল, তোমার জন্য কিছু নিয়ে আসবো? তোমার সুটকেস বা খাওয়ার জল? সোফি একটু শুকনো হাসি হেসে বলল, ধন্যবাদ তোমাকে, ওসব সকালে দেখবো। আমি মনে হচ্ছে এখনই ঘুমোতে না পারলে আমি মরে যাব। সোফির কথায় মুচকি হাসল জোসেফ। তারপর হলওয়ের দিকে ফিরে তাকালো, বলল, বেশ, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। সোফির মনে একটা ভয় জেগে বসল। ওর মনে হলো জোসেফ কি চলে যাচ্ছে তাহলে। সঙ্গে সঙ্গে জোসেফের জামার হাতাটা মুঠি করে ধরে বলল, তুমি কি চলে যাচ্ছ? কিন্তু সোফির কথায় ওর দিকে ফিরে তাকালো জোসেফ। বিষণ্ণতা ভর করে আছে ওর দুটো চোখে। কিছু একটা নিয়ে প্রচন্ড মানসিক কষ্টে আছে জোসেফ। সোফি বুঝতে পারল না কি নিয়ে এই কষ্ট। জোসেফ বলল, আরো কিছুক্ষণ বই খুঁজবো আমি, তবে তুমি ঘুমিয়ে না পড়া পর্যন্ত তোমার কাছেই থাকবো। সোফি এবার নিজেকে বোঝালো, এতটা দুর্বল হওয়া যাবে না সোফি, সাহস আনো। তাই অনিচ্ছা সত্ত্বেও জোসেফের জামার হাতাটা ছেড়ে দিল সে। জোসেফের মূল্যবান সময় নষ্ট করো না সোফি, ফের নিজের মনেই নিজে বলে উঠল সোফি। এবার মুখ ফুটে জোসেফকে উদ্দেশ্য করে বলল, না, সেটার প্রয়োজন নেই। আমি শুধু ভাবছিলাম যে তুমি নিজেও তো ক্লান্ত। এবার দু হাতে সোফির মুখটা তুলে ধরল জোসেফ। বুড়ো আঙুলটা ওর গালে ঘষল। লাল হয়ে উঠল সোফি ওর স্পর্শ। বলল, এখনই ঘুমোতে পারবো না আমি, তবে তোমাকে ধন্যবাদ। বৃষ্টির বিষণ্ণ সুর শুনতে পাচ্ছে সোফি। জানলার গায়ে প্রবল বেগে ঝরে পড়ছে ধারাটা। বাড়ির বিভিন্ন ছিদ্র আর ভাঙা জানলার ফাঁক দিয়ে আওয়াজ তুলে ঢুকে পড়ছে ঝোড়ো বাতাস। এক মুহূর্তের জন্য সোফির মনে হলো যেন শূন্য ঘরে একা থাকার চেয়ে কষ্ট হলেও লাইব্রেরিতে গিয়ে ওদের কাছে গিয়ে থাকা উচিত। তবে ভাবনাটা বাদ দিল সে মাথা থেকে। অসম্ভব ক্লান্ত এখন ওর শরীর। এখন একটা লাইনও পড়তে পারবে না বইয়ের, হাজার চেষ্টা করল। ওখানে ওর উপস্থিতি কোনো কাজেই আসবে না। গুড নাইট।
অনেক কষ্টে উচ্চারণ করলো সোফি, তারপর যুক্ত করলো শুষ্ক একটা হাসি ফুটে উঠল জোসেফের মুখে। আর একবার ওর গালে আঙুলগুলো ঘষল সে, তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে রইল সোফি। ওর শরীরটা কেঁপে উঠল ঠান্ডায়। হাতে মুঠো করে ধরে থাকা মোমবাতির আলোটুকুই একমাত্র ভরসা ওর। একটা শব্দ শুনতে পেল সে কাঠের ওপর। বুঝতে পারল ঝোড়ো হাওয়াতে কোনো গাছের পাতা নুইয়ে পড়েছে। খাটের পাশের টেবিলটাতে মোমবাতিটা রেখে দিল সে। মোমটাও প্রায় শেষের পথে, হয়তো আর মিনিট 20 মতো জ্বলবে ওটা। তবু মোমটা নিভিয়ে দিতে পারল না সোফি, যাতে অন্ধকারে নিমজ্জিত হতে না হয় ওকে ঘুমিয়ে পড়ার আগে। পা থেকে বুট জোড়া খুলে ফেলে বিছানায় উঠে পড়ল সোফি। এতটাই ক্লান্ত যে কম্বলটা টেনে নিতেও কষ্ট হচ্ছে। তবুও অজানা ভয় ঘুম আসলো না ওর চোখে। পাশ ফিরে শুতেই কেঁপে উঠল সোফি। এখনো ঠান্ডা হয়ে পড়ে আছে বিছানাটা। এই ঘরে কোনো ফায়ার প্লেসও নেই। ঠান্ডা বাতাসের ঝাঁকটা লাগলো ওর গালে। জোর করে চেপে 2 চোখ বন্ধ করে রাখলো সে। বৃষ্টির শব্দটাকে উপেক্ষা করার চেষ্টা করলো আপ্রাণ। ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে ঘরের দরজাটা খুলে গেল এই সময়। সোফি পাশ ফিরে তাকালো। ভাবলো হয়তো জোসেফ মন পরিবর্তন করে ফিরে এসেছে ঘুমোতে। কিন্তু কোনো আলো দেখতে পেল না সোফি ওর হাতে। আর এই ঘরের হালকা আলোটাও দরজা পর্যন্ত পৌঁছচ্ছে না। সোফি উঠে বসে বলল, হ্যালো। তারপর কম্বলটা টেনে থুতনি পর্যন্ত নিয়ে এলো। তারপর উঁকি মেরে অন্ধকারের ভেতর দেখার চেষ্টা করলো কে এসেছে ঘরে। হ্যাঁ, একটা শরীর দেখতে পাচ্ছে সে, তবে জোসেফের থেকে অনেকটাই খাটো সেই শরীরটা, আর এলিসের থেকে খানিকটা বেশি লম্বা হবে, আবার গ্যারেথ কাকার থেকে অনেক বেশি চিকন। ক্লান্তি মাথায় উঠেছে সোফি। কাঁপা কাঁপা হাতে বিছানার পাশের টেবিল থেকে মোমবাতিটা আনতে গেল সে, কিন্তু ওর অস্থির হাতের নড়াচড়ায় পড়ে গেল মোমটা টেবিল থেকে। খানিকটা তরল মোম ছড়িয়ে পড়ল, তারপর তপ করে নিভে গেল সেটা। নিঃশ্বাসটা গলার কাছে আটকে গেল সোফি। কান পেতে চুপ করে রইল সে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টির বেগ বেড়ে গেল যেন বাইরে। ঝড় শুরু হয়েছে আবার। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই শুনতে পাচ্ছে সোফি। এত রকম শব্দের মধ্যে খানিকটা চাপা পড়লেও শুনতে পেল যে ওর ঘরে ঢোকা আগন্তুকের নিঃশ্বাস ফেলার আওয়াজ। মাথা নিচু করে মেঝেতে হাত রাখছে সোফি। ওর হাতে ওটা তুলে টেবিলের ওপর রাখলো সে। যেখানে আলো নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে আগন্তুককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সোফি, সেখান থেকে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরল না ওর। ওদিকে চেয়ে থেকেই হাত দিয়ে টেবিলে যেখানে দেশলাইয়ের বাক্সটা রেখেছিল সেখানে খুঁজতে লাগলো। হাত দুটো থরথর করে কাঁপছে সোফির। বিছানার উপর দেশলাইয়ের বাক্সগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। সেটা ব্যাপার না, ওর শুধু একটা দেশলাই বাক্স হলেই চলবে। কাঠি দিয়ে বার কয়েক বাক্সটার গায়ে ঘষলো সোফি, কিন্তু আগুন জ্বলল না। সোফির মনে হলো সে ডাক ছেড়ে কেঁদে ওঠে। আবার ঘষলো কাঠিটা বক্সের গায়ে, আবার। অবশেষে আগুন জ্বলে উঠল। তখনও গরম মোমটা হিস করে জ্বলে উঠল সেটা। জ্বলন্ত মোমটা তুলে ধরল সোফি। অসীম সাহসে ভর করে সামনে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করল ছায়ার ভেতরে থাকা আগন্তুককে। আর
লাফ ফাটিয়ে চিৎকার করে উঠল সোফি। বিছানার প্রান্তে দাঁড়িয়ে আছে মূর্তিটা। মাত্র এক চুল সামনে এগোলেই হাত বাড়িয়ে ছুঁতে পারবে সোফি ওকে। একটা মেয়ে, সোফির চেয়ে একটুখানি বেশি লম্বা, সাটিন কাপড়ের একটা কালো গাউন পরে আছে। দামি গাউনটা দেখে ওর আভিজাত্য বোঝা যায়, আর কালো রঙের পোশাকটা দেখে বোঝা যায় যে সে কারো জন্য শোক পালন করছে। আঙুলগুলো দিয়ে বিছানার প্রান্তটা মুঠো করে ধরে রেখেছে সে। পরিপাটি করে বিন্যাস করা চুলের ওপর একটা ঘোমটা। এই মুহূর্তে সেই ঘোমটা খুলে আছে। মূর্তিটিকে দেখেই বোঝা যাচ্ছে সেই নারী মূর্তি জীবিত কেউ নয়। উঁচু গালের হাড়ের সাথে শুকিয়ে যাওয়া বলি রেখা পড়া চামড়াটা কোনো রকমে লেগে আছে। ফাটা ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে। ও মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছে। শূন্য অক্ষিকোটরে কোনো চোখ নেই। সোফি তো জানে কালো শূন্য গহর থেকে ওর দিকেই চেয়ে আছে ওই নারী মূর্তি। প্রচন্ড চিৎকারে ওর ফুসফুস থেকে সমস্ত বাতাসটুকু বেরিয়ে যাওয়ার জোগাড় হলো। পিছন দিকে সরে আসতে চাইল সোফি। চার হাত পায়ে এই মূর্তিটার কাছ থেকে সরে যেতে চাইছে সে। হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকুনি শুরু হয়ে গেল ওর আশেপাশে। কিছু করার আগেই নিভে গেল জ্বলতে থাকা মোমবাতিটা, আর সেই সাথে কালিগোলা অন্ধকারে ডুবে গেল পুরো জায়গাটা। না! প্রাণপণে আর একটা দেশলাইয়ের কাঠি জ্বালানোর চেষ্টা করলো সোফি। থরথর করে কাঁপতে থাকা হাতের ফাঁক গুলে পড়ে গেল কাঠিটা। থাপ একটা শব্দ আসছে কোথা থেকে যেন, অনেকটা সোফি দ্রুত লয়ের হার্টবিটের মতো। মনে হচ্ছে পায়ের আওয়াজ কারো। ক্রমেই এগিয়ে আসছে সেই আওয়াজ। কোনো রকমে দেশলাইয়ের কাঠিটা জ্বালাতে সক্ষম হলো সোফি। এবার কাঠিটা জ্বলে ওঠার মুহূর্তেই ঘরের দরজাটা খুলে গেল। বিছানার কিনারায় তাকালো সোফি, যেখানে দাঁড়িয়েছিল সেই ঘোমটা পড়া নারী মূর্তিটা। একটুও নড়াচড়ার শব্দ কানে আসেনি ওর, অথচ হাওয়ায় মিলিয়ে গেছে সেই কখন মূর্তিটা, যেন মিশে গেছে রাতের অন্ধকারে। সোফির কাঁধটা ধরে জোরে জোরে নাড়া দিচ্ছে কেউ। পাশে বসা লোকটার দিকে চোখ পিটপিট করে তাকালো সোফি। জোসেফের কালো উদ্বিগ্ন চোখের সাথে মিলে গেল ওর চোখ। জোসেফ সভয় উদ্বিগ্ন স্বরে ওকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে? কি হয়েছে তোমার সোফি? কোথাও লেগেছে তোমার? সোফি কথা বলতে চাইল, কিন্তু প্রথমটায় ওর গলা দিয়ে স্বরই বেরোলো না। ও ও ওখানে, ওখানেই ছিল। কথাগুলো বলতে গিয়ে ওর শব্দগুলো গলাতেই আটকে যাচ্ছে সোফি। জোসেফের চোখে চোখ রেখে তোতলাচ্ছে সে ক্রমাগত। একজন একজন মহিলা। জ্বলন্ত দেশলাই কাঠিটার দিকে চেয়ে হিস করে একটা শব্দ করল জোসেফ। কাঠিটা ধরে আছে সোফি তখনও হাতে। আগুন পুড়িয়ে দিচ্ছে ওর চামড়া, কিন্তু সোফির সেদিকে খেয়ালই নেই। কাঠিটা ওর হাত থেকে ধাক্কা মেরে ফেলে দিল জোসেফ। কি অদ্ভুত! টেরই পাইনি। ঘরটা দুলে উঠল সোফির চোখের সামনে। হঠাৎ এগিয়ে আসার চেষ্টা করলো সোফি, পারল না। জোসেফ বাড়িয়ে দেওয়া হাতটা। সোফি এখন চেতন আর অচেতনের মাঝামাঝি রয়েছে। আশেপাশে মানুষের নড়াচড়া টের পাচ্ছে। কানে দু রকমের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ওর কানে বাজছে, সেই স্বর ওর পরিচিত। আর একটা কণ্ঠস্বর শান্ত। সিঁড়ি দিয়ে নেমে এলো ওরা, থামলো। কণ্ঠস্বর দুটো থেমে গেল। হঠাৎ কপালে ঠান্ডা কিছুর ছোঁয়া টের পেল সোফি। জোর করে চোখটা একটুখানি খোলার চেষ্টা করলো। তারপরেই দেখতে পেল ওর পাশে হাঁটু গেড়ে বসে
ওর কপালটা একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে জোসেফ। ভাঙা ভাঙা গলায় সোফি কোনো রকমে বলল, একজন একজন মহিলা ছিল ওখানে, একটা একটা মরে যাওয়া মেয়ে। ভেজা কাপড়টা সরিয়ে আঙুল দিয়ে সোফির গায়ের তাপমাত্রা পরীক্ষা করলো জোসেফ। মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে এলো। বলল, তোমার তো দেখছি জ্বর এসে গেছে। এত কঠিন পরিশ্রম আর এত সময় ধরে বই পড়া উচিত হয়নি তোমার। সোফি কোনো রকমে উঠে বসার চেষ্টা করতে করতে বলল, না, আমি একদম ঠিক আছি। কিন্তু জোসেফ ওকে আবার শুইয়ে দিল। একটা পার্লার রুমে বসে আছে ওরা সবাই। ঘোড়ার গাড়িতে বসার জন্য যে সিটগুলো থাকে ওই রকম লম্বা একটা সোফায় শুয়ে আছে সোফি। একটা মোটা কোট বিছিয়ে দেওয়া হয়েছে তার উপর। সোফি তখনও প্রলাপের মতো বকে চলেছে, আমার ঘরে কেউ একজন এসেছিল একটু আগে। সোফির কথায় জোসেফের ভ্রু দুটো কুঁচকে উঠল। বলল, এলিস এসেছিল? সোফির সঙ্গে সঙ্গে কিছু একটা মনে করার চেষ্টা করতে গিয়ে বলল, না না, একজন বয়স্কা মহিলা, মরা মানুষ, কালো গাউন পরা, আমার বিছানার কিনারায় দাঁড়িয়েছিল। সোফি নিজেও জানে অপ্রকৃতিস্থের মতো লাগছে ওর নিজেরই কানে কথাগুলো শুনতে, কিন্তু তবু জোসেফ ওর সঙ্গে তর্ক করলো না। হাত দিয়ে মুখটা চেপে ধরল একবার। ভ্রু দুটো আরো বেশি কুঁচকে উঠল। তারপর পাশে গ্যারেথ কাকাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, এই বাড়িতে কোনো বৃদ্ধ মহিলাকে দেখেছো গ্যারেথ কাকা? না, কোনো রকমে বললেন গ্যারেথ কাকা। সোফি দেখলো গ্যারেথ কাকা আগুন জ্বালানোর চেষ্টা করছেন ফায়ার প্লেসে। গম্ভীর হয়ে উঠেছে ওর মুখটা। তারপর এক সময় কেটে কেটে গ্যারেথ কাকা বললেন, মনে হচ্ছে সব গ্রিমলকের কাণ্ড কারখানা। নর্থ উডে থাকার সময়ও মৃতদেরকে এরকম ভাবেই জাগিয়ে তুলতো মাঝে মাঝে, কিন্তু ওকে মৃতদেহগুলো দিয়ে দেওয়া হতো বলে হয়তো সেগুলোকে জাগিয়ে তুলত। একটু থেমে গ্যারেথ কাকা ফের বললেন, নিশ্চিত হতে পারতাম যদি লাইব্রেরি থেকে আমরা কোনো হেল্প পেতাম। মহিলা যদি ওই বইগুলোতে লেবেল লাগিয়ে রেখে যেতেন তাহলে আমাদের পক্ষে সুবিধে হতো। গ্যারেথ কাকার কথা শুনে সোফি কুঁকড়ে গেল। গ্যারেথ কাকা যে মনে মনে বেশ রেগে আছে সেটা দেখেই দুশ্চিন্তা হতে লাগলো। শান্ত হ। সোফির মুখের ওপর এসে পড়া এক গোছা চুল সরিয়ে দিতে দিতে মৃদু স্বরে জোসেফ বলল, ভয় পেও না। এবার নিজের চুলেই হাত চালালেন গ্যারেথ কাকা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষমা করে দিও আমাকে। সোফি মনে মনে ভাবতে লাগলো, গ্যারেথ কাকা হতাশগ্রস্ত হয়ে উঠেছেন, কিন্তু ওনার কোনো দোষ নেই। আমার নিজের মেয়ের অমর হলে আমি ওরকমই করতাম। ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়েছে। আগুন ধরতে শুরু করেছে কাঠে। ফায়ার প্লেসের ছাউনির ওপরের অন্ধকার জায়গাটাতে চোখ পড়তেই চমকে উঠল সোফি। সঙ্গে সঙ্গে খামচে ধরল জোসেফের হাতটা। ওই তো মেয়েটা, ওই মেয়েটাই তো। সোফির চোখ অনুসরণ করে সেদিকে তাকালো জোসেফ আর গ্যারেথ কাকা। বড় সড়ো একটা পেইন্টিং ওখানে, একজন বয়স্কা মহিলার পেইন্টিং। ধূসর চোখ নিয়ে গর্বিত ভঙ্গিতে চেয়ে আছেন। একটা কালো পোশাক পরে আছেন বৃদ্ধা। এখানে তার জীবিতকালের ছবি দেখা যাচ্ছে। চিকবোন আর সরু চিবুক চিনতে ভুল হয়নি সোফি।
ওকেই দেখেছে সে একটু আগে শোয়ার ঘরে তার বিছানার ধারে। পেন্টিংটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল জোসেফ। যেন নিজের মনই এবার স্বগতোক্তি করে বলল সে, যতদূর মনে হচ্ছে ইনি মিস বিশপ। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।